হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমি হচ্ছে পলাশচন্দ্র সূত্রধর। আমি হচ্ছে সেন্ট জোসেফ কলেজে প্রায় গত 25 বছর ধরে ওখানে কর্মরত আছি। আমি তোমাদের যে আজকের ক্লাসটা ছিল কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এটার উপর আমার একটা একটা ক্লাস নেওয়ার কথা আজকে। তো কম্পিউটারের হার্ডওয়্যার বলতে আসলে কি বুঝো? তোমরা কি কেউ বলতে পারবা কম্পিউটার হার্ডওয়্যার কি আসলে? স্যার, কম্পিউটার মেইনলি দুই ভাবে পরিচালিত হয়, একটা সফটওয়্যার একটা হার্ডওয়্যার। আমরা হার্ডওয়্যার বলতে সহজেই বলতে পারি যেগুলো আমরা ধরাছোঁয়ার ভিতরে আমরা টাচ করে ধরতে পারি, এগুলো আর যেগুলো কি। আমরা কাজ করি অথবা যেটার ওজন আছে, হ্যাঁ, যেগুলোর ওজন আছে। ইভেন কম্পিউটারের পিছনে যে একটা স্ক্রু দিয়ে আমরা কম্পিউটার লাগাই না, হ্যাঁ, ওই স্ক্রুটাও হচ্ছে কম্পিউটারের একটা হার্ডওয়্যার। ঠিক আছে? তাহলে এই যে কম্পিউটারের, তাহলে বলতে কম্পিউটার হার্ডওয়্যার হলো কম্পিউটার সিস্টেমের ভৌত উপাদান যা স্পর্শ করা যায়। তাহলে এই যে দেখো স্পর্শ করা, এগুলো বিভিন্ন আকারের হতে পারে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস, স্পিকার, হ্যাঁ, ডিজিটাল ক্যামেরা, এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে সব কম্পিউটার হার্ডওয়্যার। তাহলে কম্পিউটার হার্ডওয়্যারের যে যে কম্পিউটারের হার্ডওয়্যারের কতগুলো উপাদান আছে দেখো, একটা হচ্ছে কি ইনপুট, একটা হচ্ছে কি আউটপুট, একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ, আর একটা হচ্ছে কি স্টোরেজ ডিভাইস। তাহলে এই যে আমরা ইনপুট আউটপুট প্রসেস, এই যে এগুলো আমরা করব, তাহলে এটা করার আগে আসলে আমার কম্পিউটারের সংগঠন বা অর্গানাইজেশনটা সম্পর্কে একটু ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার। তাহলে কম্পিউটারের যে অর্গানাইজেশন আছে, অর্গানাইজেশন অফ কম্পিউটারের মধ্যে কি আছে জানো? কম্পিউটারের অর্গানাইজেশনের মধ্যে দেখো, এইখানে থাকে হচ্ছে কি আমার ইনপুট ডিভাইস থাকে, এটা কি থাকে, এখানে থাকে হচ্ছে আমার ইনপুট ডিভাইস। আর মাঝখানে থাকে হচ্ছে কি, এই যে মাঝখানে যে ইয়েটা থাকে এটাকে বলা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এই ইনপুট গুলোকে নিয়ে সে একটা প্রসেস বা একটা রেজাল্ট বা আউটপুট দেয়, এটাকে বলা হচ্ছে কি আউটপুট ডিভাইস। এটা হচ্ছে কম্পিউটারের স্ট্রাকচারের মধ্যে এই অংশটুকু পড়ে। কম্পিউটারে আমরা ইনপুট দিলাম, সে অনুসারে প্রসেস করে সে একটা রেজাল্ট বা আউটপুট দিবে। তাহলে এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে কন্ট্রোল ইউনিট, সিইউ কন্ট্রোল ইউনিট, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর কি থাকে, আর থাকে হচ্ছে কি মেমোরি। মেমোরি সিপিইউ, সিপিইউ হচ্ছে তিনটা অংশ, একটা হচ্ছে কি কন্ট্রোল ইউনিট, একটা হচ্ছে এএলইউ, আর একটা হচ্ছে কি মেমোরি। তাহলে কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে আমার ডাটাগুলো কোথায় যাবে, কোন জায়গায় আমি স্টোর করব, কোন পথ দিয়ে যাবে, এগুলো নির্ধারণ, সমস্ত কম্পিউটারের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করবে হচ্ছে কি কন্ট্রোল ইউনিট। আর এএলইউ এর কাজটা কি? এএলইউ মানে হচ্ছে কি, এএলইউ মানে হচ্ছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এটাকে বলা হচ্ছে কি এএলইউ। ঠিক আছে? তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজটা কি বলতে পারো? অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই যোগ যত বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন। আর লজিক্যাল অপারেশন কোনটা? লজিক্যাল অপারেশন হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, তাই এটা না, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, এগুলো হচ্ছে, মনে করো আমি বললাম, এরকম একটা কথা বললাম যে এর থেকে বি বড়, আবার এর থেকে সি বড়, আমি কিন্তু দুইটা ইন্ডিভিজুয়াল কন্ডিশন দিলাম, তাহলে কে সবচেয়ে বড় স্যার হবে? আপনার স্ক্রিন সরে গেছে, দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন। না, আমি যে স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া। আমি তো দেখি, স্ক্রিন ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিন। তাহলে তুমি হচ্ছে জয়েন, আবার রিকানেক্ট করো, তাহলে আসবে। তাহলে এখানে আমি দুইটা কন্ডিশন দিয়েছি, তাই না, বি এর থেকে এ ঠিক বড়, আছে সি স্যার। এর থেকেও এ বড়। তাহলে এই সবচেয়ে বড় কি আমি বলতে পারবো এখানে? সি। কে বড়? না না, এটা এটা সবচেয়ে ছোট কে, তাই বলো আগে, এটা বড় কে বলা যাবে না, সবচেয়ে ছোট কে? এ সবচেয়ে ছোট, তাহলে আমরা বলতে পারছি না। তাহলে এএলইউ এর কাজ হচ্ছে এই যোগ বিয়োগ গুণ ভাগ, অথবা হচ্ছে এই লজিক্যাল কাজগুলো করবে কে? এটা করবে হচ্ছে কে? এএলইউ বা অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে এই যে আমরা ইনপুট ডিভাইস, যে আমরা যেখানে বলছি যে ইনপুট ডিভাইস, কতগুলো ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কোনগুলো? ইনপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারে যে যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারে কোনো তথ্য বা ইনফরমেশন আমরা দিতে পারি। যেমন তথ্য আর ইনফরমেশন কি জানো, এগুলো তথ্য ইয়েগুলো, মনে করো যে আমরা কম্পিউটারে লিখছি না, কিবোর্ডের সাহায্যে লিখছি, তাহলে এই লেখাটা হচ্ছে কি, এই লেখাটা হচ্ছে কি ইনপুট করছি আমরা কোথায়? কম্পিউটারে। তারপরে আমরা মনে করো কথা বলছি, এটা কম্পিউটারে রেকর্ডিং করা যায়, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এর জন্য আমার কি লাগবে? মাইক্রোফোন। আমি মনে করো কম্পিউটারে জয়স্টিক দিয়ে গেম খেলি না আমরা, গেম, জয়স্টিক,
তাহলে এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ইনপুট ডিভাইস। তারপরে ডিজিটাল ক্যামেরা আছে না, ক্যামেরার থেকে ছবি তুলে আমরা কম্পিউটারে নিয়ে যাই, তাহলে এগুলো হচ্ছে সব ইনপুট ডিভাইস, কারণ এগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে কি করছি, আমরা ডাটা বা ইনফরমেশন দিচ্ছি। তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে কি, দেখো একটা ইনপুট ডিভাইস হলো এমন একটি হার্ডওয়্যার উপাদান যা দিয়ে কম্পিউটারের ডাটা বা নির্দেশাবলী প্রবেশ করতে পারে। যেমন ধরো কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ওয়েবক্যাম। কি কি আছে এখানে, কি কি আছে দেখো, এখানে আছে হচ্ছে কি কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ওয়েবক্যাম। তাহলে আমাকে একটু বলতে পারবা যে এই যে 5টা ডিভাইস এখানে আছে, এর বাদে আর ইনপুট ডিভাইস কি আছে? জি আছে। বলো, নাম বলো একটা। টাচ স্ক্রিন, আমার মতে হচ্ছে যে আপনার Keypad? স্টাইলাস। ওই যে মনে করো আমি যে এই দেখো স্ক্রিনের উপর আমি লিখছি না, স্ক্রিনের উপর আমি মনে করো লিখলাম যে এই থেকে কথা লিখেছি, এটা আমি কি দিয়ে লিখছি বলতে পারো? এটা আমার কাছে একটা কলম আছে, এই কলমের নাম হচ্ছে স্টাইলাস। কি বলে এটাকে? স্টাইলাস। এই দেখো আমি ইচ্ছা করলে এটা কালার চেঞ্জ করে ফেলতে পারি, দেখো ইচ্ছা করলে এটা কালার চেঞ্জ করে ফেলতে পারছি, ঠিক আছে? তাহলে এই যে স্টাইলাস যে আমরা লিখছি, এটা হচ্ছে কি এক ধরনের ইনপুট ডিভাইস, তাই না? হ্যাঁ, এটা স্যার টাচ স্ক্রিনও হতে পারে কিংবা এক্সটার্নাল একটা জিপিও হতে পারে, মানে আমরা বাহ্যিক ভাবে যেটা আর কি দিতেছি এগুলো আর কি ইনপুট হিসাবে। এটা ইনপুট হিসাবে এখানে যাচ্ছে। তাহলে এই যে দেখো ইনপুট ডিভাইসের কাজ হচ্ছে কি, দেখো ব্যবহারকারী দেওয়া তথ্য বা কমান্ড প্রেরণ করা এবং কম্পিউটারের সাহায্যে মানুষের যোগাযোগ মাধ্যম হিসাবে কাজ করা। এই দুটো কাজ হচ্ছে তাহলে কিবোর্ডটা কি? কিবোর্ড হচ্ছে কম্পিউটারের কিবোর্ড এমন কিছু কি ধারণ করে যার মাধ্যমে খুব সহজেই আমরা ডাটা বা কম্পিউটারে ডাটা ইনপুট করতে পারি। তাহলে কি আমি কি একটা কোশ্চেন করতে পারি যে কিবোর্ডে কতগুলো কি আছে, কেউ বলতে পারবা? কত? 104। এগুলো আসলে সব কিবোর্ডে কিন্তু সেম থাকে না। এটা তো স্যার লেআউটের উপর ডিপেন্ড করে, কিন্তু হ্যাঁ, নরমাল যেগুলো প্রথমে 85টা ছিল, তারপরে 105টা থেকে এখন 132টা পর্যন্ত থাকে। তাহলে এই যে কিবোর্ডে যে কি গুলো আছে, এই কোন কিকে কি নাম বলে বলতে পারবা তুমি কেউ? কোনটা স্যার? এই যে কিবোর্ডে দেখো এ থেকে জেড পর্যন্ত আছে কি ফাংশন কি এগুলো নাকি? না, এগুলোকে বলা হচ্ছে আলফাবেটিক। কি বলে এটাকে? সরি, আলফাবেটিক কি বলে কোনগুলো? এ থেকে জেড পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হচ্ছে নিউমেরিক কি বলে? নিউমেরিক। আর উপরে F1 F2 এগুলো। এই যে অ্যারো থেকে এগুলোকে বলা হচ্ছে অ্যারো কি বলে এগুলোকে? অ্যারো কি। তারপরে হচ্ছে ওই যে F1 থেকে F12 পর্যন্ত যে আছে এগুলোকে বলা হচ্ছে কি ফাংশন কি, ঠিক আছে? আর এই যে উইন্ডো, কন্ট্রোল, অল্টার, শিফট, ডিলিট এগুলোকে বলা হচ্ছে কি? এগুলোকে বলে বিশেষ কি বা স্পেশাল কি। বুঝতে পারছো কথা? এগুলো হচ্ছে কিবোর্ডের এই 5 ধরনের কি আছে। তাহলে এখন মাউস হচ্ছে কি একটা হ্যান্ড হেল্ড ডিভাইস। মাউসের সাহায্যে স্ক্রিনের একটা ছোট্ট তীর, মনে করে যে আমি এখানটাতে পেনটা নিয়ে গেলাম মাউসের এখানটাতে, দেখো এখানে একটা মুভ করছে, দেখছো সার্কেলের মতো একটা মুভ করছে, এটাকে বলে কার্সার। তাহলে এই যে কার্সারের সাহায্যে স্ক্রিনে একটা ছোট তীর বা এই দেখো আমি এটা নিয়ে আসছি, এই যে এই যে 4 কোণায় 4টা তীরের মতো একটা অ্যারোর মতো মুভ করছে না, তাহলে এটাকে বলা হচ্ছে কি কার্সার। তাহলে এই কার্সার, তাহলে মাউসও কিন্তু কয়েক ধরনের আছে। আগে ছিল বল মাউস, নিচের দিকে একটা বল থাকতো, ওই বলটা মুভ করলে আমার এই কার্সারটা মুভ করতো। আর আমরা এখন কি অপটিক্যাল মাউস ইউজ করি, নিচের দিকে দেখো লাইট জ্বলে, আগে কিন্তু লাইট জ্বলতো না, আগে ভিতরে একটা বল থাকতো, ওই বলটা মুভ করতো, ওই অনুসারে কার্সারটা মুভ করতো। আর এখন তো আবার ওয়্যারলেস মাউস চলে আসছে, ঠিক আছে? এইখানে দেখো তাহলে মাইক্রোফোনের সাহায্যে তোমার ভয়েস রেকর্ড করতে পারবা। মনে করো তুমি একটা গান রেকর্ডিং করতে যাচ্ছ, তাহলে একটা মাইক্রোফোন লাগবে। তুমি একটা ক্লাস রেকর্ডিং করতে যাচ্ছ বা একটা রিলস করতে যাচ্ছ, তাহলে একটা কি লাগবে? একটা মাইক্রোফোন লাগবে। তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে কোনগুলো? মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, ক্যামেরা, টাচ স্ক্রিন, স্ক্যানার, জয়স্টিক আর বায়োমেট্রিক সেন্সর, ঠিক আছে?
তাহলে কার্সার নিয়ন্ত্রণ করে এবং ক্লিক করে নির্দেশ দেয় কে? মাউস। কিবোর্ডের কাজ কি? লেখালেখি করে এবং কমান্ড দেয়। মাইক্রোফোনের কাজ কি? কণ্ঠস্বর ইনপুট হিসেবে দেওয়া যায় হচ্ছে কি মাইক্রোফোন দিয়ে। ক্যামেরা হচ্ছে কি ছবি বা ভিডিও ইনপুট দেওয়া যায়। টাচ স্ক্রিন হচ্ছে আঙ্গুল বা স্টাইলাস দিয়ে ইনপুট দেওয়া যায়। স্ক্যানার হচ্ছে কি কাগজের লেখা বা ছবি ডিজিটাল রূপে নেওয়া যায়। আর জয়স্টিক গেম খেলার জন্য ইউজ করা হয় জয়স্টিক। তাহলে জয়স্টিক হচ্ছে কি, আর বায়োমেট্রিক সেন্সর। বায়োমেট্রিক জিনিস কি জানো এটা? জি জানি। কে বলতে পারবে বায়োমেট্রিক সেন্সর? সেন্সর দিয়ে আমাদের আর কি প্রতিচ্ছবি মেপে ওরকম কম্পিউটারের সিপিইউ দিয়ে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দিয়ে ওটা করে প্রসেসিং করে একটা নির্দিষ্ট আউটপুট দিতে পারে আর সেইভাবে কাজ করতে পারে। সাপোজ আমরা যদি বলতে পারি বায়োমেট্রিক সেন্সর দিয়ে আমাদের এই মেডিকেল সায়েন্সে অনেক উন্নতি ঘটেছে, তারপরে বায়োমেট্রিক সেন্সর দ্বারা আমরা যখন আমাদের ফেসটাকে স্ক্যান করে কম্পিউটারে ইনপুট দিতে যাব তখনও বায়োমেট্রিক সেন্সর দিয়ে আমাদের ইনপুট দিতে হবে। আচ্ছা, এটা বায়োমেট্রিকটা কি একটু বলতে পারো? আর আমি একটু অ্যাড করতে চাই। বায়োমেট্রিকটা হচ্ছে, দাঁড়াও আমি একটু 1 মিনিট একটু বলে নেই। বায়োমেট্রিকটা হচ্ছে, মনে করো তোমার স্কুলে গেলে অ্যাটেন্ডেন্স দাও কি করে? সিগনেচার করে না, টিচার ডাকে, টিচার তারপরে খাতার মধ্যে লিখে রাখে, তাই না? আমাদের তো বায়োমেট্রিক সেন্সর দিয়ে দেয়। বায়োমেট্রিক সেন্সর আছে। বায়োমেট্রিক আছে। তাহলে বায়োমেট্রিক্সটা হচ্ছে মানুষের শরীরবৃত্তীয় বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে ইউনিকলি আইডেন্টিফাই করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি বায়োমেট্রিক্স। ঠিক আছে? তাহলে হয় তোমার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, না হলে থাম্ব দিতে হবে, না হলে ফেস দিতে হবে, না হলে রেটিনা, আইরিস, অথবা ভয়েস, অথবা কি স্ট্রোক, অথবা ফিঙ্গারপ্রিন্ট বা সিগনেচার। এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে যেগুলোর মাধ্যমে কি করা হয়, আইডেন্টিফাই করা হয়, এগুলোকে বলা হচ্ছে কি বায়োমেট্রিক সেন্সর। তাহলে মনে করো যে কথার কথা, স্যার আমাদের ডিএনএ কি স্যার বায়োমেট্রিক্স হতে পারে স্যার? ডিএনএ, ফুটপ্রিন্ট, মানুষের গায়ের গন্ধ, এগুলো সব বায়োমেট্রিক এর মধ্যে পড়বে। ঠিক আছে? এবং তোমার নাক, কান, এগুলোর সাইজ, এগুলো প্রত্যেকটা মানুষের আলাদা হবে, এগুলো সব বায়োমেট্রিক ইয়ের মধ্যে পড়বে। তাহলে এখন দেখো, আমরা এর পরে যে জিনিসটা আমরা করছিলাম, এই যে কম্পিউটারের দেখো কতগুলো বিবর্তন আছে। কম্পিউটারের বিবর্তন, হ্যাঁ, কেউ কিছু বলছিলাম? কার জানি মাইক্রোফোন খোলা আছে, মাইক্রোফোনটা একটু বন্ধ করবা কাইন্ডলি। তাহলে দেখো, প্রাক কম্পিউটার যুগ আছে, যখন কম্পিউটারই তৈরি হয় নাই, তখন আমরা কি এই যে একটা ডিভাইস লাগানো আছে, এটাকে দেখো, এটাকে বলে অ্যাবাকাস। তাহলে অ্যাবাকাস হচ্ছে প্রথম কাউন্টিং মেশিন, প্রথম যন্ত্র ছিল। এটা হচ্ছে কি অ্যাবাকাস। এটা কোথায় আবিষ্কার হয়েছিল? প্রথমে চীনে। তারপর হ্যাঁ, প্রথম তৈরি হয় হচ্ছে কি 1940 সাল থেকে 1956 সাল পর্যন্ত আমরা ভ্যাকুয়াম টিউব ইউজ করতাম। ভ্যাকুয়াম টিউবটা হচ্ছে কি, ভ্যাকুয়াম টিউব এখনো ইউজ হয় কিন্তু গাড়ির মধ্যে। দেখবা যে গাড়ির মধ্যে পানি দিতে হয় ঠান্ডা করার জন্য। তাহলে ভ্যাকুয়াম টিউবে প্রচন্ড হিট হয়, ওই হিটটাকে ঠান্ডা করার জন্য এর মধ্যে কি পানি দিতে হয়। তাহলে প্রথম জেনারেশনের যে আমরা কম্পিউটার গুলো ছিল, এগুলো ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি করতে হতো। ইভেন টিভি, রেডিও, এগুলোও ভ্যাকুয়াম টিউব দিয়ে ছিল। তাহলে ভ্যাকুয়াম টিউব দেখেছো কি তোমরা কখনো? জি না স্যার। এগুলো হচ্ছে ভ্যাকুয়াম টিউব। এই জিনিসগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভ্যাকুয়াম টিউব। এগুলা স্যার এখনো আছে, বাট অনেক ছোট ছোট হিসাব ইলেকট্রনিক কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করা হয়, একদমই ছোট ছোট। তোমার মানে প্রাইভেট কারের ভিতরে মাস্ট আছে, প্রাইভেট কারের ভিতরে মাস্ট এই জিনিসগুলো আছে। এগুলো হচ্ছে কি ভ্যাকুয়াম টিউব বলে এগুলোকে। হ্যাঁ, এগুলো এখনো কিছু কিছু জায়গায় ইউজ হয়। তাহলে এইটা রিপ্লেস হয়েছে কি দিয়ে সেকেন্ড জেনারেশনে ট্রানজিস্টার আবিষ্কার হওয়ার ফলে। তাহলে ট্রানজিস্টার গুলো কোনগুলো? ট্রানজিস্টার হচ্ছে, দেখো এই যে এইগুলোকে বলা হচ্ছে কি ট্রানজিস্টার। এই যে এগুলো হচ্ছে কি ট্রানজিস্টার। তাহলে এই যে ট্রানজিস্টার গুলো দেখো, এই ট্রানজিস্টার গুলো আমরা কি করি, এই ট্রানজিস্টার গুলো যখন আবিষ্কার হলো, তাহলে দুইটা প্রবলেম সলভ হলো। দুইটা প্রবলেম কি কি? একটা হচ্ছে ভ্যাকুয়াম টিউবের যে প্রবলেমটা ছিল, প্রচন্ড হিট জেনারেট করতো, গরম হয়ে যেত প্রচুর, এবং এটাকে ঠান্ডা করার জন্য পানি দিতে হতো এর ভিতরে। আর হচ্ছে প্রচুর ইলেকট্রিসিটি খরচ হতো। তাহলে এই যে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে যখন ট্রানজিস্টার আবিষ্কার হলো, এটা ট্রানজিস্টার আবিষ্কার হয়েছে 1948 সালে। ট্রানজিস্টার আবিষ্কার হওয়ার ফলে আস্তে আস্তে ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে
একটা দুইটা করে রিপ্লেস করে ট্রানজিস্টর ইউজ করা শুরু হলো, এবং একটা পর্যায়ে একটাও ভ্যাকুয়াম টিউব থাকতো না, তখন পুরাটাই কি হচ্ছে, ট্রানজিস্টর তৈরি হয়ে গেল। তাহলে ট্রানজিস্টর ইউজ করার কারণ কি? ট্রানজিস্টর ইউজ করার কারণ হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট কম হতো, এবং কি হতো, এবং খরচ কি জায়গা কম লাগতো, স্পেস কম লাগতো। আর কালের পরিবর্তনে আস্তে আস্তে অনেক স্বল্প জায়গায় অনেক অনেক ট্রানজিস্টর ইউজ করা সম্ভব হচ্ছে। অনেক ট্রানজিস্টর, কিন্তু আচ্ছা স্যার, ট্রানজিস্টর তো আপনার এখনো অনেক হার্ডওয়্যার বা কোনো সেমিকন্ডাক্টর কম্পোনেন্টে ইউজ করা হয়, তাই না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যাঁ, ট্রানজিস্টর এখনো তো এটা ইউজে আছে, তাই না? ইভেন আমরা যে Display- রেডিও ইউজ করি না, হ্যাঁ, সেটাও থাকে। রেডিওটাকে অনেকে ট্রানজিস্টর বলে, বা কারণ ওটা ট্রানজিস্টর দিয়ে তৈরি হয়। ইভেন আমাদের অ্যাড্রনি বোর্ড গুলোতে এটা ইউজ হয়, আর হ্যাঁ, অনেক হ্যাঁ, ধরনের বোর্ড। হ্যাঁ, রোবোটিক্স এর যখন যে কোনো সার্কিটে এটা ইউজ হয়, যে কোনো সার্কিটে ইউজ হয়। আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি না, আমাদের ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে একটা রেডিও ছিল। এই রেডিওটা অন করতে আধা ঘন্টা আগে অন করে রাখতে হতো, তারপরে রেডিও সেন্টারের সাথে কানেক্ট হতো। কারণ কি, ওগুলো ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি ছিল, এবং এই ভ্যাকুয়াম টিউব গুলো গরম না হইলে পরে এটা কি কাজ করতো না। ঠিক আছে? আর এখন তো আমরা রেডিও চালু করার সঙ্গে সঙ্গে অন হয়ে যায় না, কারণ এটার জন্য আমরা কি ট্রানজিস্টর ইউজ করি এখানে। এবং এই সেকেন্ড জেনারেশনের পরে, ট্রানজিস্টরের পরে আমার কি আসছে, ট্রানজিস্টরের পরে আসছে, দেখো, এরপরে আসছে হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এই যে এগুলো হচ্ছে কি আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এর মধ্যে অনেকগুলো ট্রানজিস্টর, অনেকগুলো রেজিস্টার একসাথে গিয়ে অ্যাকুমুলেট করে এই আইসি গুলো আমার তৈরি করতে হতো। আর এখানে একটা প্রযুক্তি ইউজ করতো, সেই প্রযুক্তিটাকে বলে VLSI। নাম শুনেছো তোমরা? এটাকে বলে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ঠিক আছে? স্যার, আবার একটু ওটা রিপিট করতে পারবেন প্রসেসটাকে? ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভেরি লার্জ আচ্ছা। স্কেল ইন্টিগ্রেশন। এটা মাইক্রোস্কোপিক ইয়েতে করা হয়। তাহলে এরপরে আসছে হচ্ছে, দেখো, মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসরটা, প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে হচ্ছে ইন্টেল কোম্পানি। কে তৈরি করে? ইন্টেল। ইন্টেল ইন্টেল প্রথম যে মাইক্রোপ্রসেসরটা তৈরি করে সেটা ছিল হচ্ছে 4004। কত ছিল? এটার মডেল ছিল 4004। কিন্তু ইন্টেল যখন কম্পিউটার তৈরি করার জন্য মাইক্রোপ্রসেসর তৈরি করে, সেইটার নাম ছিল হচ্ছে কি ইন্টেল 8008। কত ছিল? 8008। এটা দিয়ে প্রথম মাইক্রো কম্পিউটার তৈরি হয় কত সালে? 1971 সালে। মাইক্রোপ্রসেসর তৈরি হয়েছে 1971 সালে, এবং এই দুইটাই মাইক্রোপ্রসেসর তৈরি হয়েছে 71 সালে। কিন্তু ইন্টেল 4004 দিয়ে কোনো কম্পিউটার তৈরি করা হয় নাই। ইন্টেল 8008 দিয়ে প্রথম কম্পিউটার তৈরি করা হয়েছে। তাহলে এর পরে আসছে, দেখো, এইটা দেখতে পাচ্ছ না, এই যে এই সার্কিটটা, মনে করো এদিকে 1.5 ইঞ্চি, এদিকে 1.5 ইঞ্চি, অথবা এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি, এরকম সাইজের একটা ইয়ে হবে, একটা প্রসেসর। কিন্তু এই প্রসেসরটাকে তুমি যদি মানে হাত দিয়ে তার দিয়ে কানেক্ট করতে চাও, তাহলে দেখা যাবে যে তোমার মনে করো যে একটা বড় বিল্ডিং এর, বড় ফ্ল্যাটের মধ্যে এত বড় জায়গাতেও তুমি ওটা করতে পারবে না, কানেক্ট করতে পারবে না। ওই অত বড় একটা জায়গাকে, একটা স্টেডিয়ামের সমান জায়গাকে মনে করো মাইক্রোস্কোপিক ওয়েতে এই যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা সাইজের মধ্যে নিয়ে আসছে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন বা VLSI প্রযুক্তি। ঠিক আছে? তাহলে এই যে প্রসেসর গুলো তৈরি হইলো, প্রসেসর গুলো তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু কম্পিউটারের স্পিড বেড়ে গেল। কি হয়ে গেল? কম্পিউটারের স্পিড বেড়ে গেল, এবং কম্পিউটারের সাইজ কি হয়ে গেল? ছোট হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই যে কম্পিউটারের সাইজ গুলো যে ছোট হয়ে গেল আস্তে আস্তে, এখন আমরা যে কম্পিউটার গুলো ডেস্কটপ হিসাবে ইউজ করি, তাই না, ডেস্কটপ হিসাবে আমরা যে কম্পিউটার গুলো ইউজ করি, আজ থেকে 20 বছর আগে এইটাই হয়তো সুপার কম্পিউটার ছিল। অথবা এখন যেটা সুপার কম্পিউটার হিসেবে ব্যবহার হচ্ছে, আজ থেকে 5 বছর হিসাবে ওটাই আমরা হচ্ছে কি পার্সোনাল কম্পিউটার বা ইয়ে হিসাবে আমরা এটা ইউজ করবো। স্যার টেকনোলজি এত ইমপ্রুভ হচ্ছে, বলো। স্যার আমাদের বাংলাদেশে যে এখন প্রথম কম্পিউটারটা এসেছিল IBM 1620, স্যার এটা কি মাইক্রো চিপ দ্বারা এসেছিল, মানে মাইক্রো প্রসেসর দ্বারা এসেছিল? প্রথম যে কম্পিউটারটা আসছিল সেটা মাইক্রোপ্রসেসর দিয়েই আসছিল। মাইক্রোপ্রসেসর দিয়েই আসছিল। এটা কিন্তু আছে, কোথায় আছে জানো? স্যার পরমাণু শক্তি কেন্দ্র। না, 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 এটা আছে হচ্ছে আগারগাঁতে একটা মিউজিয়াম আছে, বিজ্ঞান বিজ্ঞান জাদুঘর আছে আগারগাঁতে। ওইটার মধ্যে দেখবে অনেক পুরাতন পুরাতন হার্ড ডিস্ক, প্রসেসর, কম্পিউটার, এগুলো সব আছে ওখানে। ঠিক আছে? এটা প্রথমে আসছিল অ্যাটমিক এনার্জিতেই, ওই কম্পিউটারটাই ওখানে আছে।
তাহলে এরপরে আসছে কি ফিফথ জেনারেশন বা এটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি? মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কম্পিউটারকে দিয়ে সেভাবে চিন্তা ভাবনা করানোর প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি ক্ষেত্র যা এমন মেশিন তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ না করে যা সাধারণ মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন পড়ে এমন কাজগুলো সম্পাদন করতে পারে, যেমন শেখা, সমস্যা সমাধান, উপলব্ধি, সিদ্ধান্ত গ্রহণ, ডাটা বিশ্লেষণ বা অ্যালগোরিদমের মাধ্যমে জ্ঞানীয় ফাংশনকে অনুসরণ করে। যেমন ধরো তোমরা সবাই মেসেঞ্জার ইউজ করো না, বা হোয়াটসঅ্যাপ ইউজ করো, দেখবা জি স্যার, জি। যে মেসেঞ্জারে তুমি গুড লেখো, দেখবা পাশে মর্নিং বা ইভিনিং বা নাইট এই লেখা চলে আসে, তাই না? এটা কেমনে আসে? এটা স্যার আমরা যে তথ্যটা প্রেরণ করি সেই তথ্যটা তারা বিশ্লেষণ করে তার অ্যালগোরিদম অনুযায়ী তার রিলেটেড কিছু তথ্য আমাদের তারা দেয় আর কি, ওই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে এটা আর কি। এআই সাজেশন আর কি। এটাই হচ্ছে এআই, এটাই হচ্ছে এআই লেখে, তাই না? তাহলে এটার আরেকটা নাম আছে, নামটা কখনো শুনেছো কিনা তোমরা? এটাকে বলে এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। কি বলে এটাকে? ন্যাচারাল এনএলপি। এটা কম্পিউটার সায়েন্সের একটা পার্ট, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তুমি যখনই লিখবা দেখবা ওর সঙ্গে সঙ্গে কিছু ওয়ার্ড চলে আসে। হ্যাঁ, এটা হচ্ছে এনএলপি বলে, এটাকে কি বলে? এনএলপি বলে। এটা এআই এরই একটা পার্ট। তাহলে এখন দেখো যে ইনপুট ডিভাইস গুলো ছিল, তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে মানুষের মধ্যে, মানুষ এবং কম্পিউটারের মধ্যে যোগাযোগ রক্ষা করে। তারপরে কি করে? লেখা, ছবি, শব্দ, টাচ, কম্পিউটার নেওয়া, এই কাজগুলো করে। এখানে দেখো কতগুলো ইনপুট ডিভাইসের ছবি দেওয়া আছে। কি দেওয়া আছে? কিবোর্ড, মাউস, জয়স্টিক, তারপর হচ্ছে কি স্ক্যানার, টাচ স্ক্রিন, ওয়েব ক্যাম। তারপরে এই যে এখানে দেওয়া আছে হচ্ছে কি ডিজিটাইজার। ডিজিটাইজার মানে কি? এই বোর্ডের উপর যদি তুমি লেখো, তুমি হচ্ছে বোর্ডে যে লেখলে যেরকম হবে সেরকম তুমি দেখতে পাবা। ঠিক আছে? এটা বলে হচ্ছে স্পিকার হবে নাকি ডিজিটাইজার। স্যার? স্পিকার হচ্ছে আউটপুট ডিভাইস। হ্যাঁ, এই যে মাইক, স্পিকার হচ্ছে ইনপুট ডিভাইস না, মাইক্রোফোনটা হচ্ছে কি ইনপুট ডিভাইস, কিন্তু স্পিকারটা হচ্ছে কি আউটপুট ডিভাইস। তাহলে এরপরে দেখো এই যে আউটপুট ডিভাইস আছে, বলছে যে কম্পিউটারে প্রক্রিয়াকরণ তথ্য ব্যবহারকারীর সামনে তুলে ধরা, টেক্সট, ছবি, ভিডিও, অডিও ইত্যাদি আকারে ইনপুট প্রদান করা। তারপরে কি ব্যবহারকারীকে, হ্যাঁ, কি বলছে? ব্যবহারকারীকে কম্পিউটারের কাজের ফলাফল দেখানো, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার। তাহলে মনিটরে কি করি? আমরা ছবি দেখি। স্পিকার দিয়ে আমরা কি করি? গান শুনি। তারপরে হচ্ছে কি প্রিন্টারের সাহায্যে আমরা কি প্রিন্ট করি। আরেকটা নাম আছে প্লটার, নাম শুনেছো? প্লটার। জি না স্যার। প্লটার হচ্ছে বিশাল বড় একটা প্রিন্টার। ওই যে রাস্তার সামনে দেখবা যে বিশাল বিশাল বিলবোর্ড গুলো থাকে না, যে যে মানে থাকে, ব্যানার মানে প্রিন্ট করে। সাবানের একটা হুইল সাবানের একটা অ্যাড থাকে, তাই না? অথবা মনে করো যে রিন ডিটারজেন্ট পাউডারের একটা অ্যাড থাকে, অথবা পেপসোডেন্টের একটা অ্যাড থাকে, থাকে না? রাস্তার মোড়ে মোড়ে বড় বড় ব্যানার করে লাগায় রাখে। ওই ব্যানার গুলো প্রিন্ট করে, যে এইটাকে বলা হচ্ছে কি প্লটার। আমি দেখাচ্ছি, প্লটারের ছবি তোমাদের দেখাচ্ছি, ওয়েট করো। তাহলে এই যে এইটা, তাহলে এর মধ্যে কি আছে? এর মধ্যে দেখো, এর মধ্যে আউটপুট ডিভাইস মধ্যে কি আছে? প্রিন্টার। তারপরে কি আছে? মনিটর। তাহলে মনিটরের মধ্যেও কিন্তু কতগুলো ভাগ আছে। একটা সিআরটি মনিটর ছিল, ওই যে বড় বড় পিছন দিকে বেশ ইয়ে, দেখেছো সিআরটি মনিটর কখনো? এই দেখো, এই যে এরকম মনিটর ছিল না, এরকম, এটাকে বলে সিআরটি মনিটর। সিআরটি মানে ক্যাথোড রে টিউব। এটাকে বলে টিএফটি মনিটর। এইগুলো লেজার প্রিন্টার, এগুলো ইনজেট প্রিন্টার, এগুলো হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। সবগুলো কিন্তু প্রিন্ট করে, কিন্তু প্রিন্ট করার ধরনটা কি আলাদা। যেমন ইনজেট প্রিন্টারে কালি, লিকুইড কালি ইউজ করা হয়, কিন্তু লেজার প্রিন্টারে গুঁড়া কালি ইউজ করা হয়। ঠিক আছে? আর ডট ম্যাট্রিক্স প্রিন্টারে রিবন ইউজ করা হয়। রিবন একটা কালিযুক্ত একটা ফিতা থাকে। তুমি যখন লিখবা, কতগুলো পিন যে ওই ফিতার উপর চাপ দেয়, চাপ দিলে ওই ফিতাটার মধ্যে যে কালি থাকে ওই কালিটা কাগজে যে আটকায় যায়, তাহলে আর ওইভাবে প্রিন্ট হয়। এই ডট ম্যাট্রিক্স প্রিন্টারে দেখবা ওই যে বিশেষ করে শপিং মল গুলোতে যাবা না, দেখবা ক্যাক 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 করে সাউন্ড হয়ে প্রিন্ট হয় না, ওগুলো হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ঠিক আছে? এইটাতে খরচ কম হয়, প্রিন্ট করতে খরচ কম হয়, এই জন্য ওই দোকানে গুলোতে এই ধরনের প্রিন্টার ইউজ করে। বুঝতে পেরেছো কথা? জি স্যার। জি স্যার। তাহলে এখন এই যে আউটপুট ডিভাইস হিসেবে দেখো, এই যে এইটা দেখতে পাচ্ছ প্রিন্টার, এটা মনিটর, এই যে এগুলো প্রিন্টার,
তাহলে এই যে দেখো এখানটাতে আছে এই যে প্লটার, এই যে এটা হচ্ছে প্লটার, অনেক বড় একটা প্রিন্টারের মতো। তোমরা যদি আরো দেখতে চাও আমি দেখাইতে পারি। এটা হচ্ছে প্লটার, PLOTTER, প্লটার। তাহলে প্লটার হচ্ছে এই যে প্লটার হচ্ছে এইগুলো হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে প্লটার। এই দেখেছো এই যে এত বড় বড় যে বড় বড় ইয়েগুলো প্রিন্ট করছে, দেখতে পাচ্ছ? ওই যে বলে ওয়ার্ল্ড ম্যাপ অথবা কোনো ব্যানার, এগুলো প্রিন্ট করে, যে এত বড় একটা মেশিন। এটাতে এখানে যতখানি চওড়া, মনে করো এটা যদি 50 ফিট চওড়া হয়, তাহলে 50 ফিট চওড়া হবে, কিন্তু লম্বা তুমি যত বড় খুশি তত বড় প্রিন্ট করতে পারবা। রোল থাকে, ওই ইয়ের রোল গুলো থাকে, রোল দিয়ে তুমি যত বড় খুশি তত বড় করতে পারবা। বুঝতে পারছো কথা? তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো সব আউটপুট ডিভাইস। তাহলে এই যে আউটপুট ডিভাইস গেল, তারপরে এখানে বলতো নিম্নের কোনটি থেকে কম তথ্য দেখানোর জন্য ব্যবহৃত আউটপুট ডিভাইস কোনটা? LED display panel. এলইডি মানে কি বলতে পারো? এলইডি কি জিনিস? এলইডি ফুল ফর্ম কি? লাইট এমিটেড ডিসপ্লে। ইমিটিং ডায়োড ডিসপ্লে, না ডায়োড। এলইডি, এলইডির মধ্যে ছোট ছোট বাল্ব ইউজ করা হয়, ওগুলোর মধ্যে ছোট ছোট বাল্ব থাকে এলইডি। আর একটা আছে এলসিডি। এলসিডি মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এটার মধ্যে একটা টিউবের মতো থাকে, টিউবের মধ্যে লিকুইড থাকে, ঠিক আছে? ওই দুইটার আবার কাজ করার ধারণা আবার একটু আলাদা। তাহলে এখন এইটা দেখো, এরপরে আছে, আচ্ছা বলো তো এমন কোন ডিভাইস আছে যেটা ইনপুট হিসেবেও কাজ করে আউটপুট হিসেবেও কাজ করে? মনিটর। না না, মনিটর কেন হবে? টাচ স্ক্রিন গুলো হতে পারে, মনিটর হবে না। গ্রাফিক্স ট্যাবলেট। মনে করো আমি এখানে লিখছি, টাচ স্ক্রিনে তাহলে ইনপুট হিসেবে কাজ করছে, তুমি দেখতে পাচ্ছ এটা আউটপুট হিসেবেও কাজ করছে। তাহলে এই টাচ স্ক্রিন গুলো হবে কি? টাচ স্ক্রিন গুলো হচ্ছে একসাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। তাহলে এই যে এখানে আছে দেখো সিস্টেম ইউনিট বা সিপিইউ। তাহলে সিপিইউ তো আমি আগেই বলেছি, সিপিইউ কি থাকে, কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা হচ্ছে এএলইউ, একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট বা আর একটা কন্ট্রোল ইউনিট, একটা রেজিস্টার, ক্যাশ মেমোরি ইত্যাদি। ক্যাশ, আচ্ছা তোমাদের আর একটা জিনিস আমি একটু বলবো, এই জিনিসটা একটু বলে নেওয়া মনে হয় আমার উচিত। এইটা হচ্ছে দেখো কোনটা জানি ওয়ান নোট হয়ে গেল। তোমরা হার্ডওয়্যার সফটওয়্যার পড়েছো তাই না? কি কি বললা? হার্ডওয়্যার, হার্ডওয়্যার, আর একটা বলছো কি সফটওয়্যার, তাই না? জি স্যার। তারপরে তোমরা কখনো নাম শুনেছো ফ্রিওয়্যার? ফ্রিওয়্যার জি না স্যার। নাম শুনেছো হিউম্যানওয়্যার? হিউম্যানওয়্যার নাম ফার্মওয়্যার, এগুলোর নাম শুনো একটাও? স্যার ফার্মার শুনছি স্যার। আমার শুনেছি স্যার। ধরো ফ্রিওয়্যারটা কি হবে দেখো, ফ্রিওয়্যারটা হচ্ছে তুমি ইন্টারনেট থেকে কিছু সফটওয়্যার আছে যেগুলো ডাউনলোড করতে পারো, যেগুলো বিনিময়ে কোনো টাকা দিতে হয় না, আছে না? যেমন আমি ভিএলসি প্লেয়ার ডাউনলোড করব, আমাকে কি টাকা দিতে হবে? নো স্যার। আমি মনে করো যে আমি ইউজ করতে চাই কি একটা মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে চাই, তাহলে আমাকে কি টাকা দিতে হবে? নো স্যার। জি না স্যার। কিন্তু তুমি যদি অফিস ইনস্টল করতে যাও, অফিসে দেখবা ক্রেডিট কার্ড নাম্বার চায়, কি উইন্ডোজ ইনস্টল করতে যাও দেখবা ক্রেডিট কার্ড নাম্বার চাবে। তাহলে যেগুলা আমার ইনস্টল করতে বা ইউজ করতে কোনো টাকা দিতে হয় না, এগুলোকে বলে হচ্ছে ফ্রিওয়্যার। আর যেগুলার সামান্য টাকা দিতে হয় এগুলোকে বলে হচ্ছে শেয়ারওয়্যার। আর কম্পিউটারে বসে যে লোকটা কাজ করে বা যে ব্যক্তিটা কাজ করে, কম্পিউটার প্রোগ্রামার হতে পারে, কম্পিউটার অপারেটর হতে পারে, এদেরকে বলা হচ্ছে হিউম্যানওয়্যার। আর ফার্মওয়্যার হচ্ছে কি? ফার্মওয়্যার হচ্ছে, কে বলতে পারবে ফার্মওয়্যার? বলো। বলতে পারবা? আচ্ছা তোমাদের সবার পেন ড্রাইভ আছে? স্যার Yes, পেন sir. ড্রাইভ আছে। কত জিবি? স্যার আমারটা স্যার 40 GB 128 জিবি স্যার। কত? 64 GB। মনে করো 64 জিবি, তাই না? কেউ তোমাদের ধরো পেন ইয়ে আছে, এটা হচ্ছে কত 64 জিবি। তুমি কি কম্পিউটারে কখনো কানেক্ট করে দেখেছো আসলে যে এখানে 64 জিবি আছে কিনা? না স্যার Yes, এর না একটা স্যার, এর স্যার ডেসিমাল কিছু কম থাকে স্যার। কত কম থাকে? মনে করো এটাতে থাকে হচ্ছে কত 53 অথবা 54 অথবা 55 জিবি আছে।
তাই না? জি স্যার। তাহলে জি, এই স্যার। যে কম তোমাকে, জি স্যার। স্যার আমার এখানে তো দেখা যাচ্ছে 63 পয়েন্ট সামথিং। ওই তো এক একজনের সাথে এক এক রকম দেখাতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে কি তোমাকে 64 বলে তোমাকে কি 53 দিল? জি না। না স্যার, এটা হচ্ছে মূলত বিট আর বাইটের বিষয়। স্যার এটা সিস্টেমটাকে ওয়ার্ক করার জন্য না? তাহলে কি না, করলাম বাকিটা বলো? হচ্ছে ক্যাশ মেমোরি মেবি। না না না, তাহলে এটা কি তোমাকে কম দিল? তোমাকে কি কম দিল কিনা? এটা তোমাকে কম দেয় নাই কিন্তু। বাকিগুলো ফার্মওয়্যার। জি। ওই তো ভাই রে, একটু ক্লাসে আছে, আপনি ক্লাস থেকে বের হয়ে আপনাকে ফোন দিচ্ছি, ইম্পর্টেন্ট একটা ক্লাসে আছে, আমি বেরোবো, একটু পরে বেরোবো। তাহলে দেখো যে এটা হয়েছে কি, বুঝতে পারছো কথা? ইয়েস স্যার। তাহলে আগের স্যার। দিনে কি হতো জানো? আগের দিনে আমি বাজার থেকে যদি আমি একটা মনে করো হার্ড ডিস্ক কিনে নিয়ে আসতাম, হার্ড ডিস্ক আমার কম্পিউটারে লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু এটা কাজ করতো না। এটার সঙ্গে একটা সিডি দিয়ে দিত, এই সিডির মধ্যে কিছু সফটওয়্যার থাকতো, এই সফটওয়্যার গুলো কম্পিউটারে আমরা ইনস্টল করলে পরে তারপর আমার হার্ড ডিস্কটা কাজ করতো বা পেন ড্রাইভটা কাজ করতো। স্যার লাইক কিন্তু আমরা ড্রাইভার্স। কিনে নিয়ে এসে কম্পিউটারে লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে কাজ করে না। জি স্যার। এটাকে বলা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে। কি বলে এটাকে? প্লাগ অ্যান্ড প্লে। আমি লিখেছি, দেখো কি বলে এটাকে, প্লাগ APLA, প্লাগ অ্যান্ড প্লে। মানে আমি বাজার থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো আর এই কম্পিউটারে এটা কাজ করা শুরু করবে। বুঝতে পেরেছো কথা? জি স্যার। তাহলে এই যে এটার জন্য আমার তো আগে কি লাগতো, একটা সফটওয়্যার লাগতো। আমি একটা জিনিস বলতে হার্ডওয়্যার যে আমার তৈরি করলো, হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান, হার্ডওয়্যার মনে করো এটা আমার পেন ড্রাইভ 64 জিবি কিন্তু আছে। তাহলে এর মধ্যে কতখানি জায়গা, এই যে এতখানি জায়গাতে যে সফটওয়্যারটা দিয়ে দেয়, এই সফটওয়্যারটার জন্যই তুমি এই পেন ড্রাইভটা বাজার থেকে কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগাইলে পরেই সঙ্গে সঙ্গে কাজ করছে। বুঝতে পারছো কথা? তাহলে এই যে এই সফটওয়্যারটা লাগার জন্য কিছু জায়গা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আর এই কি। জায়গাটাকে বলা হচ্ছে কি, এইটাকে বলা হচ্ছে ফার্মওয়্যার। তুমি ইচ্ছা করলে এই সফটওয়্যারটা তুমি মুছেও ফেলতে পারবা না, এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায়ও নিয়ে যেতে পারবা না। তাহলে কি বলছে, হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হার্ডওয়্যার তৈরির সময় এই সফটওয়্যারগুলো আমি হার্ডওয়্যার যে সফটওয়্যার গুলো দিয়ে দেয় এগুলোকে বলে ফার্মওয়্যার। হ্যাঁ বলো, কি বলছিলা বলো। সফটওয়্যারগুলো মেবি স্যার বায়োস, বুটআপ এইসব রিলেটেড থাকে, এর জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা বুঝতে পেরেছো কথা? তাহলে তোমাকে কিন্তু ওই যে 53 জিবি দেয় নাই, তোমাকে কিন্তু 64 জিবি দিয়েছে। 64 জিবির মধ্যে যত কম আছে, ওই কম জায়গাটুকুর মধ্যে কি আছে, ফার্মওয়্যার আছে। বুঝতে পেরেছো কথা? জি স্যার। ইয়ার কারো কোনো কোশ্চেন আছে এটুকুতে? স্যার এই ফার্মওয়্যারের কাজটা যদি একটু বর্ণনা করতেন সুবিধা হতো স্যার। এটাই তো বললাম রে বাবা এতক্ষণ, বললাম যে আগে তো একটা ডিভাইস নিয়ে আসলে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিলে এটা কাজ করতো না, এটার জন্য সফটওয়্যার ইনস্টল করতে হতো, আর এই সফটওয়্যারটা দিয়ে দিত একটা সিডির মধ্যে। তাহলে এখন তো সিডি নাই, তাহলে এখন আমরা কম্পিউটারের যে কোনো ডিভাইস কিনে নিয়ে আসলে কম্পিউটারে কানেক্ট করার সঙ্গে সঙ্গে এটা কাজ করা শুরু করে দেয়। তাহলে ওই যে আগে যে সফটওয়্যারটা দিত, এখন তাহলে ওই সফটওয়্যারটা কোথায় থাকে? এটা ওই হার্ড ডিস্কের মধ্যে। হার্ড ডিস্ক কিনে নিয়ে আসো, হার্ড ডিস্ক তো দেখবো কম জায়গা দেখাচ্ছে। তুমি পেন ড্রাইভ কিনে নিয়ে আসো, ওটাও দেখবো কম জায়গা দেখাচ্ছে। তাহলে এই যে কম জায়গাটা দেখাচ্ছে, এই কম জায়গাটার মধ্যে ওই সফটওয়্যারটা থাকে, এই জন্য তোমার এই জায়গাটা কি কম লাগে, কম দেখায়। বুঝতে পেরেছো কথা? স্যার এটা কি মোবাইলের ক্ষেত্রেও? মোবাইলের ক্ষেত্রেও। এটা মোবাইল, ল্যাপটপ সবকিছু, মানে যেখানে এসএসডি আছে। তো স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আপনি বললেন না যে আপনার সিরিতে যে সফটওয়্যার গুলো ছিল, আচ্ছা স্যার এই সফটওয়্যার গুলো কি ড্রাইভারের টাইপ ছিল? ড্রাইভারের টাইপ, ড্রাইভার ড্রাইভারই, এগুলো ড্রাইভারই। তা আপনি ড্রাইভার মেনশন করলে আরো ভালো হতো। না, এটার সঙ্গে আরো কিছু জিনিস থাকে বাবা, ঠিক আছে? তাহলে এখন দেখো যে এই যে এরপরে সিপিইউ তো আমরা পড়লাম না, সিপিইউ এটা আমরা দেখেছিলাম যে কন্ট্রোল ইউনিট থাকে, এএলইউ থাকে, মেমোরি থাকে। এখন দেখো এইখানে দেখো মাদারবোর্ড। তাহলে মাদারবোর্ড হচ্ছে সব হার্ডওয়্যারকে সংযুক্ত করে এবং নিয়ন্ত্রণ করে। প্রসেসর হচ্ছে কম্পিউটারের ব্রেন, কম্পিউটারের সমস্ত কাজ করে হচ্ছে কে, মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? র্যাম হচ্ছে কি, র্যাম হচ্ছে একটা মেমোরি, অস্থায়ী মেমোরি, আর হার্ড ডিস্ক হচ্ছে স্থায়ী মেমোরি।
তাহলে তোমরা কি এটা জানো? একটাকে বলা হচ্ছে কি ভোলাটাইল মেমোরি, আর একটাকে বলা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। নাম শুনেছো এটা? জি না স্যার। ভোলাটাইল মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি হচ্ছে কি, মনে করো তুমি কম্পিউটার চালাচ্ছ, হঠাৎ করে কারেন্ট চলে গেল, তোমার কম্পিউটার বন্ধ হয়ে গেল, তাই না? তাহলে কারেন্ট চলে যাওয়ার পর, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার পর যে মেমোরির তথ্যগুলো মুছে যায়, এগুলোকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি বা উদ্দায়ী মেমোরি। বাংলা এটাকে বলা হচ্ছে উদ্দায়ী মেমোরি। আর যেটা মুছে যায় না সেটা হচ্ছে নন ভোলাটাইল। নন ভোলাটাইল, যেমন হার্ড ডিস্কে তোমার একটা সিনেমা ছিল, কারেন্ট চলে গেল, ওই সিনেমা কি মুছে যাবে? না, ওটা যাওয়া এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। কিন্তু র্যামে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, তাহলে এগুলোকে বলা হচ্ছে কি ভোলাটাইল মেমোরি। যেমন স্যার যখন আমরা ল্যাপটপে শাটডাউন না করে হাইবারনেট মোড অন করে মানে অফ করি, তখন সেটা নন ভোলাটাইল মেমোরি হিসাবে কাজ করে। তার জন্য আমরা যেগুলো অন করে রাখি ওইগুলো। আরেকটা মেমোরি আছে, এটাকে বলে ক্যাশ মেমোরি। নাম শুনেছো? হ্যাঁ, ব্রাউজারে দেখতে পাওয়া যায়। ক্যাশ মেমোরি শুধু ব্রাউজার না, বাকি সফটওয়্যারে ক্যাশ মেমোরি জমা হয়। নাম শুনেছো? ক্যাশ মেমোরি আর ভার্চুয়াল মেমোরি। ইয়েস স্যার। দেখো আমি আরেকটু বলে নেই, একটু ভালো করে শোনো। স্টোরেজকে আমি একটু বলে নেই, তারপরে কোশ্চেন থাকলে কোশ্চেন করো। ধরো তুমি বাজার থেকে একটা সিডি কিনে নিয়ে আসলা, গেমের সিডি। এই গেমটা চালাইতে গিয়ে মনে করো তোমার র্যাম লাগবে হচ্ছে 16 জিবি। কত? 16 জিবি। কিন্তু তোমার কম্পিউটারে, তুমি বাসায় নিয়ে এসে দেখলা যে তোমার কম্পিউটারে 16 জিবি র্যাম নাই, তোমার কম্পিউটারে 8 জিবি র্যাম আছে। তোমার মনটা খারাপ হয়ে গেল যে আমি একটা সিডি কিনে নিয়ে আসলাম, এটা চালাইতে পারছি না। কিন্তু কম্পিউটারে তুমি চালাইতে যাও, দেখবা গেমটা চলছে, একদম ফ্লুয়েন্টলি চলছে না, কিন্তু তারপরেও চলছে। কিভাবে চলে? ক্যাশ মেমোরি। স্যার আমাদের স্টোরেজটা থাকে, ওটা কাজে লাগিয়ে ভার্চুয়ালি। তোমার কম্পিউটারের যে হার্ড ডিস্ক আছে না, হার্ড ডিস্কে তো কিছু জায়গা ফাঁকা আছে, তাই না? হ্যাঁ স্যার। মনে করো তোমার হার্ড ডিস্কটা হচ্ছে 100 জিবি, তোমার ফাঁকা জায়গা আছে মনে করো 50 জিবি, কথার কথা, অথবা 40 জিবি ফাঁকা জায়গা আছে। তখন কি করে কম্পিউটার, ওই যে 40 জিবি যে ফাঁকা জায়গা আছে, তোমার র্যাম লাগার কথা কতখানি র্যাম লাগার কথা? আরো 8 জিবি না? 8 জিবি, ওই 50 জিবি থেকে বা 40 জিবি থেকে 8 জিবি জায়গা সে নিয়ে নেয়। নিয়ে ওই 8 জিবি তখন হার্ড ডিস্কই কিন্তু র্যাম হিসেবে কাজ করে। তাহলে এই যে হার্ড ডিস্কের যে অংশটুকু র্যাম হিসেবে কাজ করে, এটাকে বলা হচ্ছে কি ভার্চুয়াল মেমোরি। আচ্ছা স্যার, ভার্চুয়াল মেমোরি যে স্পিডটা, সেটা কি ওই র্যাম এর স্পিডের সঙ্গে কি কম্পেয়ার করা যায়, নাকি ফাস্ট বা স্লো থাকে? আই মিন ইন টার্মস অফ হার্টস এন্ড এটসেট্রা। আচ্ছা, এইটার উত্তর আমি দিচ্ছি, দেখো। আচ্ছা, এটার উত্তর আমি দিচ্ছি, তারপর তুমি আমাকে অ্যান্সার দিবা। একটা স্ট্যান্ডার্ড মেমোরি যদি থাকে, তুমি স্ট্যান্ডার্ড মেমোরি কাকে বলে জানবা? স্ট্যান্ডার্ড মেমোরি, তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। কয়টা? তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। এটা হচ্ছে কস্ট কম হইতে হবে, কস্ট লো হইতে হবে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে এটা সাইজ বড় হইতে হবে। সাইজ কি হইতে হবে? সাইজ হইতে হবে বিগ। আর নাম্বার 3 হচ্ছে এর অ্যাক্সেস টাইমটা কি হইতে হবে? অ্যাক্সেস টাইমটা হচ্ছে কি লেস হইতে হবে, কম হইতে হবে অ্যাক্সেস টাইম। বলছি একটা আদর্শ মেমোরির ক্যারেক্টারিস্টিক্স কি? এর কস্ট লো হবে, সাইজ বড় হবে, আর অ্যাক্সেস টাইমটা কি হবে? কম হবে। বুঝতে পারলে কথা? আমার কথা কি বুঝতে পেরেছো? বুঝেছি স্যার। কিন্তু প্রবলেম হচ্ছে যে মেমোরির অ্যাক্সেস টাইমটা কম হবে, সে মেমোরির প্রাইস কি হয়ে যাবে? প্রাইস হাই হয়ে যাবে। প্রাইস কি হয়ে যাবে? প্রাইস হয়ে যাবে হাই। বুঝতে পেরেছো কথা? আবার কি এটা বুঝাতে পারবেন টপিকটা? ভালো করে শুনো, এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে একটা আদর্শ মেমোরির। অ্যাক্সেস টাইম কম হইতে হবে, সাইজ বড় হইতে হবে, দাম কম হইতে হবে। কিন্তু যে মেমোরির অ্যাক্সেস টাইম কম, সেটার দাম বেশি হয়ে যায়। আমি 1 টেরা হার্ড ডিস্ক কিনছি, কত? 1 টেরাবাইট হার্ড ডিস্ক কিনছি হচ্ছে মনে করো যে 4000 টাকা দিয়ে, 4000 টাকা দিয়ে। কিন্তু আমি একটা র্যাম কিনছি 8 জিবি র্যাম, এটার দামও 4000 টাকা। আমার কথা বুঝতে পেরেছো?
বুঝেছি Yes, sir. বুঝেছি তাহলে আমি 8 GB র্যাম কিনবো কেন? আমি একটা হার্ড ডিস্ক কিনে আমি ওটা র্যাম হিসেবে ইউজ করবো, করতে পারবো না? করতে পারবো, কিন্তু র্যামের দাম বেশি কেন? টাইমটা এখানে কম। বেশি হচ্ছে র্যামের অ্যাক্সেস Access টাইমটা time হচ্ছে কি? থাকার কারণে অ্যাক্সেস টাইমটা কম। অ্যাক্সেস টাইম কি জানো? স্যার কোনো সফটওয়্যার টাইমটা নাই। সিম্পল একটা উদাহরণ দিই। ধরো তোমার কম্পিউটারের জি ড্রাইভে একটা মুভি আছে, মুভিতে ডাবল ক্লিক করলাম, মুভি কি সঙ্গে সঙ্গে ওপেন হয় না একটা সময় নেয়? সঙ্গে সময় সঙ্গে নেয়। না, Maximum সঙ্গে সঙ্গে time ওপেন হয় না, একটা সময় নেয়। যে একটা সময় লোড নেয়, নেয়, হ্যাঁ, একটা লোডিং টাইম নেয়। এটাই আরেকটা হচ্ছে এক্সাম্পল access আছে time। স্যার, যখন আমরা গুগল ফটো কিংবা আমরা গ্যালারিতে ক্লিক করে যখন হাজার হাজার ছবি থাকে, যেগুলার হার্ড ডিস্ক কিংবা এই যে র্যামের স্পিড বেশি, সেই ছবিগুলো আমরা সাথে সাথে দেখতে পারি। আর যখন একটা ফোন পুরনো হয়ে যায়, অর্থাৎ হার্ড ডিস্ক কিংবা মেমোরিটা পুরনো হয়ে যায়, তখন সেটার অ্যাক্সেস টাইমটা কম কম হয়ে যায়, কিংবা কম দামি যেগুলা কম থাকায় ছবিগুলা খানিকক্ষণ পর আসে, কিংবা প্রথমে সাদা স্ক্রিন থাকে তারপর আসে। ঠিক আছে, এটাও একটা কারণ। কিন্তু আমরা কম্পিউটারে যে মেমোরি গুলো ইউজ করি, CACHE, ক্যাশ বানানো আমি ভুল লিখলাম মনে হয়। ঠিক আছে এটাকে বলা হচ্ছে কি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি একটা কম্পিউটারে কতখানি থাকে জানো? ক্যাশ মেমোরি 4 মেগাবাইট থাকে। কত থাকে? 4 মেগাবাইট। 2 মেগাবাইট থেকে 4 মেগাবাইট থাকে ক্যাশ মেমোরি। তাহলে এটা থাকে কোথায়? এটা থাকে মাদারবোর্ডের মধ্যে। তাহলে একটা মাদারবোর্ড যদি তুমি একটা কম্পিউটারে কিনো যার ক্যাশ মেমোরি 2 মেগাবাইট, তাহলে সেইটার যে প্রাইস নিবে, ওই সেম ক্যাটাগরির যদি 4 মেগাবাইট ক্যাশ মেমোরি সহ একটা হার্ড ডিস্ক নিতে চাও, তাহলে দেখা গেল 2000 টাকা তোমার বেশি নিতে হচ্ছে। তাহলে কি ক্যাশ মেমোরির দাম হচ্ছে সবচেয়ে বেশি? কারণ কি? কারণ ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম কি সবচেয়ে কম। বুঝতে পেরেছো? স্যার আমার একটা কোশ্চেন আছে এখানে। বলো। এটা হচ্ছে যেরকম আমি যদি স্পেসিফিকলি আমার কথা বলতে চাই, আমার যে প্রসেসর কোর i5 আপনার 13 জেনারেশনের, ওইটার ক্যাশ মেমোরি দেখাচ্ছে 24। এখন প্রসেসরের ক্ষেত্রে ক্যাশ মেমোরিটা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা, আমি একটা এই তোমার মাদারবোর্ড, আমি একটু একটা মাদারবোর্ডের ছবি দেখাই, তাহলে বুঝতে পারবা তুমি। ওয়েট, একটা মিনিট সময় দাও আমাকে। মাদারবোর্ডের এই একটা ভালো ছবি হয় মাদারবোর্ডের। এইটাই মনে করো, এটা একটা মাদারবোর্ডের ছবি, দেখতে পাচ্ছ? এই ছবিটা দেখতে পাচ্ছ তুমি? এই ছবিটা দেখতে পাচ্ছ তো? এই যে জি স্যার, মাদারবোর্ডের একটা ছবি দিলাম এটা। ওকে, তাহলে এইখানে থাকে র্যাম, এইটার মধ্যে কি থাকে? র্যাম থাকে। আর আমার সিপিইউর উপরে থাকে কি? হার্ড ডিস্ক, তাই না? জি। তাহলে এই সিপিইউর এই র্যামের থেকে একটা সিপিইউর ছবি নিয়ে আসি, তাহলে আরেকটু ভালো হবে। সিপিইউ সহ, আচ্ছা মাদারবোর্ড দরকারই নেই, আমার সিপিইউটা দিয়ে আসি। তাহলে এখন দেখো কেসিংটা কই, কেসিং সহটা কই? এই দেখো, মনে করো এই জায়গাটাতে, এই যে এটা হচ্ছে একটা কম্পিউটার, তাই না? এটা থাকে হচ্ছে মনে করো এই জায়গাটাতে হার্ড ডিস্ক। তাহলে এখান থেকে এই কেবল দিয়ে এই র্যামের মধ্যে ডাটাটা আসে তো, তাই না? জি। তাহলে এই রাস্তাটা অনেক বেশি, এটা অনেক দূরে থাকে, এবং এই যে র্যামের যে অ্যাক্সেস টাইম আর হার্ড ডিস্কের অ্যাক্সেস টাইমের থেকে কি র্যামের অ্যাক্সেস টাইম কি কম? আমার এই আসতে কি হয়, স্লো হয়ে যায় কম্পিউটার। তাহলে এই জন্য আমরা কি করি, আমরা এই যে মাদারবোর্ড আমরা যে ইউজ করলাম না, এই যে মাদারবোর্ডে এই র্যামের কাছাকাছি কোনো এক জায়গায় একটা মেমোরিতে, এই যে র্যামের কাছাকাছি এরকম কোনো এক জায়গায়, এই যে এখানটাতে আমরা একটা মেমোরি রাখি, এটাকে বলে ক্যাশ মেমোরি। তাহলে কম্পিউটারটা অন হইতে অথবা অফ হইতে যে ডাটাগুলো সবচেয়ে বেশি লাগে, এইটা আমার এই ক্যাশ মেমোরির মধ্যে রেখে দেওয়া হয়।
তাহলে এখান থেকে র্যামে নেমে যেতে কি খুব কম সময় লাগে, তারপরে আবার এর অ্যাক্সেস টাইম আরো কম, তাহলে আরো ফাস্ট কাজ করবে। এই জন্য কম্পিউটার গুলো কি হয় তখন ফাস্ট কাজ করে। বুঝতে পেরেছো কথা? জি স্যার। তাহলে এই গেল হচ্ছে কি ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরির কথা গেল। এরপরে দেখো, এরপরে এখান থেকে আপনার কি আছে, স্টোরেজ ডিভাইস গুলো হচ্ছে কি এর মধ্যে সাময়িকভাবে বা স্থায়ীভাবে তথ্যগুলো সংরক্ষণ করা হয়। তাহলে এখানটাতে দেখো, এখানে স্টোরেজ ডিভাইসের দুই প্রকার ভেদ আছে। একটা হচ্ছে কি প্রাইমারি স্টোরেজ বা অস্থায়ী, ডাটা সাময়িকভাবে রাখে, বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে ডাটা মুছে যায়। কোথায় কোথায়? র্যাম আর ক্যাশ মেমোরি। আর সেকেন্ডারি স্টোরেজ কোনটা? হার্ড ডিস্ক। এই র্যাম আর ক্যাশ মেমোরি বা যা আছে সব হচ্ছে সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি ফুল ফর্ম কি বলো? সলিড স্টেট ড্রাইভ। লেখাই তো আছে। ডিভাইস, সলিড স্টেট ড্রাইভ, এটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। সিডি মানে কি? কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক। আর ডিভিডি মানে কি বলো? ডিজিটাল ড্রাইভ। ইউএসবি ফুল ফর্ম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস বলতে কি বোঝানো হয়েছে? বাস হচ্ছে ডাটা চলাচলের রাস্তা, যেখান দিয়ে ডাটা, কেবল, সোজা কথা কেবল, তার। মাদারবোর্ডের মধ্যে দেখবা একদম তামার তার টানা থাকে না, এই তারগুলো দেখা যায়, ওগুলোও বাস। আবার দেখবা হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ডে একটা কেবল দিয়ে লাগানো থাকে, প্লাস্টিকের কেবল দিয়ে, ভিতরে তামার তার থাকে, এগুলো হচ্ছে কি বাস। ঠিক আছে? আরেকটা স্টোরেজ আছে, এটা ক্লাউড স্টোরেজ। মনে করো তুমি ফেসবুকে ছবি আপ করলে, ওটা যে স্টোর হয় কোথায়? ফেসবুকে। ঠিক আছে? ওয়ান ড্রাইভ, তারপরে হচ্ছে কি ড্রপ বক্স, এর মধ্যে যে ডাটাগুলো থাকে, অথবা গুগল ড্রাইভ, গুগল ড্রাইভে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্টোরেজ। বেসিক্যালি সার্ভারের মধ্যে যে ডাটাগুলো স্টোর থাকে। ইতিহাস আছে দেখো, ইন্টারনেটের মাধ্যমে স্টোর থাকে। দেখো ইতিহাসের অ্যাবাকাস, তারপর হচ্ছে কি প্যাসকেলাইন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এনিয়াক, হ্যাঁ, তারপরে কি ছিল? ইউনিভ্যাক। তারপর হচ্ছে কি, তারপরে ছিল হচ্ছে কি প্রথম কম্পিউটার ছিল হচ্ছে কি আইবিএম এর যে মেশিন গুলো ছিল। তাহলে এগুলো এখানে দেখো, এখানে কি প্রধান হার্ডওয়্যার ছিল কি? প্রথম প্রজন্মের ইয়ে ছিল হচ্ছে কি ভ্যাকুয়াম টিউব। প্রথম প্রজন্মের ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টার। দ্বিতীয় প্রজন্মে কি আসছে? ট্রানজিস্টার। ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে কি আসছে? ট্রানজিস্টার। তৃতীয় প্রজন্মে আসছে হচ্ছে কি বহু ট্রানজিস্টার, আইসি। তারপরে আসছে হচ্ছে কি মাইক্রোপ্রসেসর। আর স্যার এখানে একটা কথা আছে স্যার, ওই যে একটা ছেলে ওই যে ফার্স্ট একটা কোশ্চেন গুলো না, বাংলাদেশে যে প্রথম কম্পিউটারটা আসছিল আইবিএম 720 মাইক্রোচিপ যে আসছিল কিনা, আপনাকে প্রশ্নটা করছিল, আপনি বলছিলেন যে আসছিল, বাট তখন তো মাইক্রো প্রসেসরের হয় নাই। কত সালে আসছিল বাংলাদেশে প্রথম যে কম্পিউটারটা আসছিল? এটা মেবি 1964 না 68। একটা মিনিট, ফার্স্ট কম্পিউটার ইন বাংলাদেশ, একটা মিনিট দেখতে দাও। বাংলাদেশ, ফার্স্ট কম্পিউটার হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সূচনা হয় হচ্ছে 90 দশকে। বাংলাদেশে কম্পিউটার 60-এর দশকে আসছিল। 60-এর দশকে আসলে ওটাতে এখন স্যার মাইক্রোপ্রসেসর আবিষ্কারিত 1971 সালে। 1964 সালে? না, তাহলে এটা ছিল না, ওটা ছিল না, ওটা ভ্যাকুয়াম টিউব দিয়েই ছিল, ওটা ভ্যাকুয়াম টিউব দিয়েই ছিল। এবং ওটা কম্পিউটার ইয়েতে আসছিল, অ্যাটমিক এনার্জিতে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে কি মাইক্রোপ্রসেসর আছে, এখানে কি আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আছে, ভয়েস রিকগনাইজেশন, মেশিন লার্নিং। এখন দেখো তোমরা কি এই যে এগুলো হচ্ছে কি এগুলো দেখো নেটওয়ার্ক ডিভাইস, মডেম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, মানে এটা হচ্ছে ল্যান কার্ড, এটাকে ইয়েতে বলা হচ্ছে কি, এটা হচ্ছে রিপিটার, এটা হচ্ছে কি হাব, এটা সুইচ, এটা রাউটার, এটা ব্রিজ, এটা গেটওয়ে। তাহলে এইটা সাধারণত কি ক্ষেত্রে ইউজ হয় জানো? ওই যে আমরা ইন্টারনেট ইউজ করার জন্য যে মডেমের মধ্যে যে একটা কেবল লাগাই না, এই কেবলটার জন্য এনআইসি কার্ড ইউজ হয়। আগে কম্পিউটারে এটা ছিল না, এখন এটা বিল্ট ইন অবস্থায় থাকে, আগে এটা আলাদা একটা কার্ড ছিল। তাহলে এখন এই যে এরপরে সফটওয়্যারের মধ্যে কি আছে? সফটওয়্যারের মধ্যে দেখো, সফটওয়্যার হচ্ছে কম্পিউটারকে কার্যকর করার জন্য যে আমরা ইয়েগুলো ইউজ করি, এগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার। তাহলে দেখো সবচেয়ে ভিতরে থাকে হচ্ছে হার্ডওয়্যার।
এর মধ্যে কি থাকে? সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইসেস, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। এর উপরে যে লেয়ারটা থাকে এটাকে বলা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার আর একটা নাম হচ্ছে অপারেটিং সিস্টেম। আমরা উইন্ডোজ ইউজ করি না? এই উইন্ডোজের কাজ কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, আমরা ক্যালকুলেটর ইউজ করি, ব্রাউজার ইউজ করি, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ হচ্ছে ইউজারের সাথে সিস্টেম সফটওয়্যারের সমন্বয় সাধন করা। বুঝতে পারছো কথা? তাহলে এই সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে কি? সিস্টেম সফটওয়্যারের কাজ হচ্ছে এই হার্ডওয়্যার আর হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে কাজ করা। আর এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজ হচ্ছে ইউজার এবং হচ্ছে কি সিস্টেম সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে দাও। বুঝতে পেরেছো কথা? জি স্যার। জি স্যার। তাহলে এখন এই যে সফটওয়্যারের প্রকারভেদের মধ্যে আবার দেখো দুই ধরনের সফটওয়্যার আছে। তাহলে একটা হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার। দেখো আমরা এখানটায় সফটওয়্যারের ক্লাসিফিকেশন দেখো, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারের মধ্যে আছে অপারেটিং সিস্টেম, সিস্টেম সফটওয়্যার, সিস্টেম ডেভেলপমেন্ট। সিস্টেম সাপোর্ট কোনগুলো কি? ওই যে আমরা করি না, ডিস্ক ফ্র্যাগমেন্ট করি, ভাইরাস স্ক্যান করি, এগুলো হচ্ছে কি সিস্টেম সাপোর্ট। আর সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে আছে কি ওই যে আমরা কম্পিউটারে কিছু সেটিং চেঞ্জ করি না, এগুলো হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট। আর হচ্ছে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটাকে বলা হচ্ছে কাস্টমাইজ সফটওয়্যার আর একটাকে বলা হচ্ছে প্যাকেজ প্রোগ্রাম। তোমাদের কার কার স্কুলে রেজাল্ট হয় সফটওয়্যারের মাধ্যমে? কেউ আছে? কি বললেন স্যার, বুঝতে পারিনি। তোমাদের রেজাল্ট সফটওয়্যারের মাধ্যমে দেয়, যে এরকম কারো ইয়ে আছে? ইয়েস স্যার। তাহলে ধরো তোমার স্কুলে যে সফটওয়্যার দিয়ে তোমাকে রেজাল্ট দেয়, এটা কি আমার স্কুলে নিয়ে এসে আমি চালাইতে পারবো? না স্যার। কারণ কিছু কোম্পানি বা কিছু প্রতিষ্ঠানের সাথে তোমাদের প্রতিষ্ঠান চুক্তি করেছে এবং তোমার প্রতিষ্ঠানের মতো করে ওই সফটওয়্যার গুলো তৈরি করে দিয়েছে। তাহলে এই সফটওয়্যার গুলোকে বলা হচ্ছে কি কাস্টমাইজ সফটওয়্যার। কি বলে এটাকে? কাস্টমাইজ সফটওয়্যার। প্যাকেজ প্রোগ্রাম। ধরো মাইক্রোসফট ওয়ার্ড তুমিও চালাইতে পারবো, আমিও চালাইতে পারবো, তাই না? এটা আর কি অ্যাকচুয়ালি শেয়ার বেজ আর কি অনেকে। এটা হচ্ছে না, এটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি যদি বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো সফটওয়্যার তৈরি করে যেটার বিনিময়ে সে টাকা ইনকাম করবে, তাহলে এগুলাকে বলা হচ্ছে কি প্যাকেজ প্রোগ্রাম। তাহলে এগুলা দিয়ে ওই কোম্পানি যা করতে বলবে তুমি তাই করতে পারবা, তার বেশি কিছু করতে পারবে না। তুমি যদি বলো যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমি মুভি দেখবো, তুমি কিন্তু দেখতে পারবা না। কিন্তু তুমি যদি একটা প্রতিষ্ঠানকে বলো হ্যাঁ আমাকে একটা সফটওয়্যার তৈরি করে দাও মাইক্রোসফট ওয়ার্ডের মতো, কিন্তু আমি এটা দিয়ে মুভি দেখতে চাই, তাহলে কিন্তু সে তৈরি করে দিতে পারবে। এগুলোকে বলবে হচ্ছে কি কাস্টমাইজ সফটওয়্যার। ঠিক আছে? এগুলোকে বলবে হচ্ছে কি কাস্টমাইজ সফটওয়্যার। তাহলে এখন দেখো এই যে এরপরে হচ্ছে কি দেখো সফটওয়্যার, এই যে সফটওয়্যারের প্রকারভেদ আছে দেখো এর মধ্যে, যে অপারেটিং সিস্টেম, বায়োস, ডিভাইস, ড্রাইভ, অ্যাসেম্বলার, কম্পাইলার, লিডার। তাহলে ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, এন্টারপ্রাইজ সফটওয়্যার। ঠিক আছে? এরপরে দেখো এইটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। ওই যে একটু আগে আমরা বললাম চার্লস ব্যাবেজ যেটা আবিষ্কার করেছিল অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এটাকে বলে পাঞ্চ কার্ড। এটা আগে মেমোরি ডিভাইস হিসেবে ব্যবহার করা হতো। এটা হচ্ছে কি পাঞ্চ কার্ড ছিল, একটা কাগজের মতো, মোটা কাগজের মতো, এর মধ্যে ছিদ্র ছিদ্র করা থাকতো। ওই যে অন্ধরা বই পড়ে দেখেছো, যারা অন্ধ থাকে বই পড়ে একটু উঁচু উঁচু করা থাকে না, হ্যাঁ স্যার। অনেকটা ওই টাইপের। ঠিক আছে? পাঞ্চ কার্ড। তাহলে এরপরে হচ্ছে দেখো এরপরে এটা ছিল হচ্ছে এনিয়াক। এটার ওজন ছিল, এটার দৈর্ঘ্য ছিল 100 ফুট। ঠিক আছে? তাহলে এই দেখো এইটার ইয়েতে কি ছিল, এটার মধ্যে ছিল হচ্ছে 1946 সালে 15 ফেব্রুয়ারি এটা তৈরি হয়। এটার হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। এটা হচ্ছে এনিয়াক। আর এইটা হচ্ছে কি এনিয়াক, এটার দৈর্ঘ্য ছিল কত জানো? এটার দৈর্ঘ্য ছিল 100 ফুট। 1800 বর্গ ফুটের একটি বড় কক্ষে এটা স্থাপন করা হয়েছিল। 1000 মানে 2000 স্কোয়ার ফিট লাগছিল অলমোস্ট এটাকে ইয়ে করার জন্য, কি করার জন্য,
এই যে এত বড় ঘরে একটা রাখা হয়েছে, ঠিক আছে? এই গেল হচ্ছে মোটামুটি তোমাদের, তোমরা অ্যাবাকাস দেখেছো কখনো? অ্যাবাকাস, জি স্যার। হ্যাঁ স্যার। অ্যাবাকাসে ক্যালকুলেশন করতে পারো? কেমনে ক্যালকুলেশন করে? না স্যার। না স্যার। আমি এখানে একটা ছোট্ট একটা ইয়ে আছে তোমাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, আমি এটা একটু দেখে নিও যে অ্যাবাকাস কেমনে কাজ করে, ইজি। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই, একটা মিনিট লাগবে। এই যে মনে করো যে আমি এই যে এইটা মনে করো কন্ট্রোল জি, এইখানে যদি আমি দেই, এটা দেখো এটা হচ্ছে অ্যাবাকাস টেবিল। মনে করো এইটা মনে করো এটা হচ্ছে অ্যাবাকাস। দেখো এই পাশে কয়টা আছে? 4টা কি আছে, তাই না? এই পাশে কয়টা আছে? একটা আছে। দেখো মাঝখান দিয়ে একটা বর্ডারের মতো আছে। এখান থেকে একটা যদি আমি উপরে তুলে নিয়ে যাই তাহলে এটা হবে 1। এখান থেকে 2টা উপরে তুলে নিয়ে গেলে হবে 2। এখান থেকে 3টা উপরে তুলে নিয়ে গেলে কত হবে? 3। 4টাই নিয়ে গেলে কত হবে? 4। মনে করো এই যে এইটা আমি নিয়ে গেছি না, তাহলে এটা কত কাউন্ট করছে? এটা কাউন্ট করছে 3। তাহলে 4টা নিয়ে গেলে কত হবে? 4। আর এই ইউনিটটা যদি আমি নিচে নামায় নিয়ে আসি আর এই সবগুলো যদি নিচে থাকে তাহলে এটা হবে, তাহলে দেখো এটা হচ্ছে কত? এটা 1। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 1। এটা হচ্ছে কত? দেখো এই যে উপরে নেমে আসছে মানে 5, আর এর নিচে একটা আছে, এটা মানে 6। বুঝতে পেরেছো? এইটা মানে হচ্ছে কত? এটা মানে হচ্ছে 7। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে হচ্ছে অ্যাবাকাসের সাহায্যে কাউন্ট করে, ঠিক আছে? ওকে, এখন বলো কারো কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমি এখানে শেষ করতে চাই। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যখন আমরা ব্রাউজারে কাজ করার সময় বিদ্যুৎ চলে যায়, আবার যখন বিদ্যুৎ ফিরে আসে তখন ব্রাউজারের মধ্যে রিস্টোর পেজ একটা অপশন দেখায়, যার ফলে আমরা আমাদের কাজগুলো আবার ব্যাকে বা আগের জায়গায় নিয়ে আসতে পারি। তো এটা কোন স্টোরেজে সেভ হয়, সেকেন্ডারি স্টোরেজ নাকি ক্লাউড স্টোরেজে? ক্লাউডে, এটা ক্লাউডে সেভ হয়। বাট স্যার ক্লাউডে সেভ করতে গেলে তো ইন্টারনেট থাকতে হবে মেবি, তো ইন্টারনেট না থাকলেও তো অনেক সময় সেভ হয় তখন। থেকে কারেন্ট চলে গেল, ওরা করে কি কতক্ষণ সময় পর পর ওটা স্টোর করে রাখে, কিছুক্ষণ পর পর সময় পর ওই ডাটাগুলো আপডেট করে আর কি। ধরো কথার কথা যে 10 সেকেন্ড পর কি 15 সেকেন্ড পর পর ওরা হতে ওই আগের ডাটাটা মুছে আসে। বলো। জি স্যার বুঝতে পেরেছি। ওকে, তাহলে আর কোনো ইয়ে না থাকলে স্যার একটা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার প্রোগ্রামিংটা কোন সফটওয়্যারের মধ্যে পড়ে? এটা হচ্ছে এই যে আমরা হচ্ছে কি কাস্টমাইজ সফটওয়্যার বললাম না, কাস্টমাইজ সফটওয়্যারের মধ্যে পড়বে, সিস্টেম সফটওয়্যার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়বে। ও আচ্ছা স্যার। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যে মানে প্রোগ্রামিংটা করি মেইনলি আপনার বায়োসে, সেই টাইপের সফটওয়্যার গুলোকে আবার কি বলে? যেরকম বায়োসে আমরা যেগুলো প্রোগ্রামিং করি, অ্যাসেম্বলি এক্সেট্রা, সেটাও কি কাস্টমাইজেবল? না, বায়োসের প্রোগ্রাম গুলো এগুলোকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা বায়োসের machine প্রোগ্রাম লেখা খুব কঠিন। 0 আর 1 দিয়ে প্রোগ্রামিং গুলো করতে হয়, খালি 0 আর 1 দিয়ে। এবং এটা প্রবলেম হ্যাঁ, হচ্ছে তো অনেক এদের সফটওয়্যার গুলো কি বলে আসলে? কোনগুলো? আই মিন এই বায়োসে প্রোগ্রামিং এর সফটওয়্যার গুলো কি বলে? কাস্টমাইজেবল না অন্য টাইপের? না না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। I mean the software which is ওটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওটা আবার আলাদা Okay. জিনিস। ওটা প্যাকেজ Okay. প্রোগ্রামের মধ্যেও পড়বে না, কাস্টমাইজ প্রোগ্রামের। মানে যে প্রোগ্রাম দেওয়া হবে ওই হ্যাঁ, এটা আর সবচেয়ে বড় ইয়ে হচ্ছে সি প্রোগ্রামকে বলা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা তুমি। স্যার প্রোগ্রামের নামটা আবার একটু বলবেন? সি প্রোগ্রাম, সি প্রোগ্রাম, ও সি প্রোগ্রামের এটাকে বলা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ। তাহলে এখন অনেকে দেখবো পাইথন শিখছে, শিখছে, তাহলে এই মানে স্যার সি প্রোগ্রামিং একটা বিষয় ভালো হচ্ছে যে এটা অনেক ফাস্ট। আই মিন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে এটা অনেক ফাস্টলি রেসপন্স করে। এটা তো একটু লো লেভেলের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ এটাই তো, অ্যাসেম্বলি হচ্ছে এর কাছাকাছি, অ্যাসেম্বলি আপনার ডাইরেক্ট প্রোগ্রাম করে। এটাকে বলা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। হুম, এটাকে বলা হচ্ছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না, দুটার মাঝামাঝি একটা ল্যাঙ্গুয়েজ। এই জন্য সি প্রোগ্রাম দিয়ে অনেক সময় হার্ডওয়্যারও ঠিক করা যায়।
ওকে, থ্যাংক ইউ তাহলে। স্যার বাই। ওকে ওকে থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।